1944 সালের 6 জুন ভোরের প্রথম প্রহরে ইতিহাসের সবচেয়ে বড় অ্যামফিবিয়াস আক্রমণ শুরু হয়। 1,50,000-এরও বেশি মিত্রসেনা, যাদের বেশিরভাগই আমেরিকান, ব্রিটিশ ও কানাডিয়ান, নরম্যান্ডিতে অবতরণ করে জার্মানদের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়। এই অপারেশন, যার নাম অপারেশন নেপচুন, ছিল কৌশলগত পরিকল্পনা ওভারলর্ড ও এর প্রথম ধাপ, যার চূড়ান্ত লক্ষ্য ছিল তৃতীয় রাইখের পতন। 4 বছর ধরে হিটলার ফ্রান্সের উপকূল বাংকার, তারের বেড়া ও মাইন দিয়ে শক্তিশালী করেছিলেন, এই বিশ্বাসে যে আক্রমণ চালাতে হবে। কিন্তু মিত্রশক্তি নরম্যান্ডিকে বেছে নিয়ে জার্মান সেনাদের অবাক করে দিলেন। ওমাহা বিচের মতো জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি সত্ত্বেও তারা ভেতরের দিকে অগ্রসর হতে সক্ষম হয়। এই অবতরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালি থেকে নাৎসিদের বিতাড়িত করার পর মিত্রশক্তির পশ্চিম ইউরোপে একটি নতুন ফ্রন্ট খোলার প্রয়োজন ছিল। নরম্যান্ডি দখলের মাধ্যমে জার্মানি পূর্বে সোভিয়েত ও পশ্চিমে মিত্রশক্তির মধ্যে আটকা পড়ে যায়। সেই দিনই হিটলারের পতনের সূচনা হয়। নরম্যান্ডির সেক্তে হত্যাকাণ্ড কেমন ছিল আর জার্মানদের প্রতিরোধ কতটা নৃশংস ছিল? অপারেশন ওভারলর্ড, ইতিহাসের সবচেয়ে বড় অবতরণ। 1940 সালের গ্রীষ্মে ডানকার্কে ব্রিটিশ সেনার বিপর্যয়কর সরবরাহ ও ফ্রান্সের আত্মসমর্পণের পর জার্মানি পশ্চিম ইউরোপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। বছরখানেক ধরে মিত্রশক্তির কোনো প্রচেষ্টাই এই অঞ্চল পুনরুদ্ধারে সফল হয়নি। কিন্তু 1944 সালে পরিস্থিতি আমূল বদলে যায়, অক্ষশক্তি সব ফ্রন্টে পিছু হটছিল। তৃতীয় রাইখ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে আর জাপান প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে ক্রমাগত পরাজয় বরণ করছিল। এই প্রেক্ষাপটে আমেরিকা, ব্রিটেন ও কানাডা সিদ্ধান্ত নেয় যে এবার ইউরোপে ফিরে নতুন ফ্রন্ট খোলার সময় এসেছে। পশ্চিম ইউরোপ আক্রমণের প্রথম পরিকল্পনা 1942 সালে করা হয়েছিল, কিন্তু সম্পদের অভাব ও কানাডিয়ান সেনার দায় পেতে ব্যর্থতার কারণে তা বাতিল হয়। এর বদলে মিত্রশক্তি উত্তর আফ্রিকায় কি অপারেশন টর্চগি ও পরে সিসিলি দ্বীপে কি অপারেশন হাস্কিকে চালায়। 1 বছর পর 1943 সালের কুবেক সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফ্রান্সে অবতরণে সম্মত হন। কিন্তু এই পদক্ষেপের আগে তারা দক্ষিণ ইতালি আক্রমণকে অগ্রাধিকার দেন, যা জার্মানির সঙ্গে ইতালির জোট ভাঙতে সাহায্য করে। শেষে নভেম্বর 1943-এ রুজভেল্ট ও চার্চিল জোসেফ স্ট্যালিনের সঙ্গে বৈঠক করে দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় ফ্রন্ট চালু করার নিশ্চয়তা দেন, যা পূর্বে রেড আর্মির উপর চাপ কমাবে। ফ্রান্সকে আক্রমণের স্থান হিসেবে বেছে নেওয়া সহজ কাজ ছিল না। চার্চিল বলকানে, বিশেষ করে যুগোস্লাভিয়া বা ইস্ত্রিয়ায়, অবতরণ করতে চেয়েছিলেন, যাতে তার সেনারা জোসিপ ব্রোজ টিটোর পার্টিসানদের সঙ্গে মিলে জার্মানির দিকে অগ্রসর হতে পারে ও মধ্য ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ করতে পারে। কিন্তু রুজভেল্ট, যার দেশ এই আক্রমণের নেতৃত্ব দিচ্ছিল, জোর দিলেন যে অবতরণ ফ্রান্সের আটলান্টিক উপকূলে হতে হবে। অন্য কোনো উপায় না দেখে চার্চিল সঠিক স্থান খুঁজতে নরওয়ে থেকে স্পেন পর্যন্ত অপশনগুলো পরীক্ষা করলেন। ব্রিটিশ অ্যাডমিরাল লর্ড লুই মাউন্টব্যাটেন এই বিশ্লেষণ পরিচালনা করে বেশ কিছু স্থান বাতিল করলেন। ক্যালাইস প্যাস খুবই সুস্পষ্ট, হোল্যান্ডের খাল, স্ক্যান্ডিনেভিয়ার বরফ, বেলজিয়ামের শক্তিশালী সমুদ্র স্রোত, আর ব্রিটেনের উপযুক্ত বন্দরের অভাব। সব অপশন বিবেচনার পর শুধু দুটি এলাকা সম্ভাব্য রয়ে গেল, উচ্চ নরম্যান্ডি, ডাইপ ও লা হ্যাব্রের মধ্যে, আর নিম্ন নরম্যান্ডি, শেরবুর্গ ও কানের মধ্যে। শেষে মিত্রশক্তি দ্বিতীয়টি বেছে নিলেন। এই পরিকল্পনা, যার নাম অপারেশন ওভারলর্ড, আমেরিকান জেনারেল ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, মিত্রবাহিনীর সর্বাধিনায়ক, এর হাতে দেওয়া হয়। এই 54 বছর বয়সী সেনা কর্মকর্তা, যিনি গি আইক কি নামে পরিচিত, পোর্টসমাউথের সাউথউইক হাউসে তার সদর দপ্তর স্থাপন করেন ও তার কমান্ড টিম গঠন করেন। মার্শাল আর্থার টেডার উপসর্বাধিনায়ক, বার্নার্ড মন্টগোমারি স্থলবাহিনীর প্রধান, অ্যাডমিরাল বার্ট্রাম র্যামসে নৌবাহিনীর দায়িত্বে, আর মার্শাল লেই ম্যালোরি বিমান বাহিনীর নেতৃত্বে। এই কৌশল দুটি অপারেশনে বিভক্ত ছিল: অপারেশন নেপচুন, যা নৌ আক্রমণে কেন্দ্রীভূত, আর গি অপারেশন ফর্টিটিউড, যা বিমান কৌশলের জন্য দায়ী। স্থলবাহিনী 21তম গ্রুপ আর্মির অধীনে সংগঠিত হয়। অপারেশন ওভারলর্ড কি নরম্যান্ডির 80 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, 5টি সেক্টরে বিভক্ত: ইউটা, ওমাহা, গোল্ড, জুনো ও সোর্ড। আমেরিকান বাহিনী প্রথম দুটির দায়িত্বে ছিল, আর ব্রিটিশ ও কানাডিয়ানরা বাকিগুলো নেতৃত্ব দিয়েছিল। এই আক্রমণ শুরু হয়েছিল হাজার হাজার সেনার অবতরণ দিয়ে, যারা বিভিন্ন পদাতিক ডিভিশন ও বিশেষ ইউনিটে সংগঠিত ছিল।
তাদের সঙ্গে এয়ারবোর্ন বাহিনী ভোরের আগে কৌশলগত প্যারাশুট নামানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন সেতু ও রাস্তা সুরক্ষিত করেছিল। আকাশে হাজার হাজার যুদ্ধবিমান, ট্রান্সপোর্ট ও বোমারু বিমান সহায়তা দিচ্ছিল, আর সমুদ্রে প্রায় ৭,০০০ জাহাজ মিত্রশক্তির বিশাল নৌবহর গঠন করেছিল। এই আক্রমণ সমর্থনে লজিস্টিক উদ্ভাবন যেমন ভাসমান বন্দর ও একটি সাবমেরিন পাইপলাইন তৈরি করা হয়েছিল, যা ইংল্যান্ড থেকে ফ্রান্সে জ্বালানি পরিবহন করত। এই পুরো অপারেশন, যাতে লক্ষাধিক সেনা ও টন টন সরঞ্জাম জড়িত ছিল, ব্রিটিশ বন্দর ও সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল, যেখানে সেনারা গোপনে জমায়েত হয়েছিল। মহান প্রতারণা, মিত্রশক্তি কিভাবে হিটলারকে বিভ্রান্ত করেছিল? ডি-ডেতে গুপ্তচর বৃত্তি মুখ্য ভূমিকা পালন করেছিল, কারণ মিত্রশক্তি আডলফ হিটলারকে এই বিশ্বাসে প্রতারিত করতে সফল হয়েছিল যে নরম্যান্ডির পরিবর্তে পাদ্যকালেতে আক্রমণ চালানো হবে। এটি অর্জনের জন্য তারা বিভিন্ন কৌশল ব্যবহার করেছিল। তাদের মধ্যে একটি ছিল জেনারেল জর্জ প্যাটনের অধীনে একটি ভুতুড়ে সেনাবাহিনী তৈরি করা, যা জার্মান পুনরুদ্ধার বিমানকে বিভ্রান্ত করার জন্য স্ফিট ট্যাঙ্ক এবং অস্তিত্বহীন বিভাগ নিয়ে গঠিত ছিল। এছাড়াও বিভ্রান্তি জোরদার করার জন্য কেন্টে রেডিও সম্প্রচার তীব্র করা হয়েছিল। স্প্যানিশ গুপ্তচর জোয়ান পুজোল ওরফে গার্বো, যিনি দ্বৈত এজেন্ট হিসাবে কাজ করছিলেন, তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি নাৎসিদেরকে বিশ্বাস করিয়েছিলেন যে আসল আক্রমণকালেতেই হবে। মিত্রশক্তির বিমান বাহিনীও নরম্যান্ডি থেকে দূরের শহরগুলিতে, যেমন লে মান, ট্যুর, প্যারিস, রিমস, ব্রাসেলস, লুক্সেমবার্গ, কোলোন এবং আখেনে কয়েক মাস ধরে বোমা বর্ষণ করে প্রতারণা অবদান রেখেছিল। অপারেশনের আগের দিনগুলিতে এমন ঘটনা ঘটেছিল যা আশঙ্কা জাগিয়েছিল যে পরিকল্পনাটি সম্ভবত আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলির মধ্যে একটি ছিল ডেইলি টেলিগ্রাফের ক্রসওয়ার্ড পাজলের ঘটনা, যেখানে অবতরণের ঠিক আগে ওমাহা, ইউটাকে এবং ওভারলর্ড এর মতো শব্দগুলি দেখা গিয়েছিল। আরেকটি ঘটনা ঘটেছিল যখন সামরিক নথি বাতাসের কারণে লন্ডনের রাস্তায় উড়ে গিয়েছিল, এবং যদিও সেগুলি দ্রুত পুনরুদ্ধার করা হয়েছিল, কেউ নিশ্চিত করতে পারেনি যে কেউ সেগুলি পড়েনি। এছাড়াও একজন অফিসার একটি ট্রেনে আক্রমণের বিবরণ সহ একটি ব্রিফকেস ফেলে রেখে গিয়েছিলেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে অপারেশন ওভারলর্ড ও সম্পর্কিত তথ্যসহ একটি পার্সেল ভুল ঠিকানায় পৌঁছেছিল কারণ প্রেরক পাঠানোর সময় বিভ্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে অবতরণটি ১৯৪৪ সালের ১৫ মে নির্ধারিত ছিল, কিন্তু সমুদ্রের পরিস্থিতি এবং আলোর অভাবের কারণে আবহাওয়াবিদরা এটিকে স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন। ভালো আবহাওয়ার দুটি সম্ভাব্য সময়সীমা চিহ্নিত করা হয়েছিল: ৫, ৬ এবং ৭ জুন, অথবা একই মাসের ১৯, ২০ এবং ২১ তারিখ। অবশেষে ৫ জুন নির্বাচন করা হয়েছিল, কিন্তু একটি ঝড়ের কারণে এটি বিলম্বিত করতে বাধ্য হয়েছিল। সৈন্যরা, যারা ইতিমধ্যেই জাহাজে উঠেছিলেন, ঘণ্টার পর ঘণ্টা ভিজে এবং উদ্বিগ্ন অবস্থায় কাটিয়েছিলেন, যতক্ষণ না বিকেলে ৬ জুনের জন্য আবহাওয়ার উন্নতি নিশ্চিত করা হয়েছিল। প্রতিবেদনটি পাওয়ার পর জেনারেল ডুইট আইজেনহাওয়ার আদেশ দিলেন, চলো। আক্রমণের শুরু হওয়ার কিছুক্ষণ আগে আইজেনহাওয়ারের ফ্রি ফ্রান্সের নেতা চার্লস ডি গোলের সাথে একটি উত্তপ্ত বৈঠক হয়েছিল। ফরাসি নেতা মিত্রশক্তির সৈন্যদের ফরাসি ভূখণ্ডে খরচ করার জন্য ফ্র্যাঙ্ক দেওয়ার জন্য তাদের তিরস্কার করেছিলেন। আলোচনার পর আইজেনহাওয়ার সেই রাতে রওনা হওয়া আমেরিকান প্যারাট্রুপারদের সাথে দেখা করতে যান। তিনি অবাক হয়ে দেখেন যে অনেকের মাথা মোড়ানো এবং মহাকান্দের মতো জুটিযুক্ত ছিল। এর কারণ জিজ্ঞাসা করলে একজন উত্তর দিয়েছিল, আমরা দ্রুত শেষ করতে চাই, জেনারেল। আমাদের বাড়ি ফেরার তাড়া আছে। আইজেনহাওয়ার হেসে উত্তর দিয়েছিলেন, আমারও। ৫ জুন সন্ধ্যায় সাউদাম্পটন, ডোভার, পোর্টসমাউথ এবং প্লাইমাউথের বন্দর থেকে ফ্রান্সের দিকে রওনা হয়েছিল হাজার হাজার জাহাজ। তাদের মধ্যে ছিল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং অবতরণকারী নৌকা, সাথে একটি বিমান বাহিনী যা অঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সৈন্যরা যখন ইংলিশ চ্যানেল অতিক্রম করছিল, তখন আইজেনহাওয়ার তার সৈন্যদের একটি প্রেরণামূলক বার্তা পাঠিয়েছিলেন, তাদের মিশনের গুরুত্ব এবং ইউরোপ পুনরুদ্ধারের জন্য মিত্রশক্তির দৃঢ় সংকল্পের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আটলান্টিক প্রাচীর এবং রোমেলের অনুপস্থিতি। এটি উপকূলীয় দুর্গের একটি বিশাল নেটওয়ার্ক ছিল যা তৃতীয় রাইখ নরওয়ের উত্তর কেপ থেকে স্পেনের সীমান্তের কাছে বিস্কে উপসাগর পর্যন্ত তৈরি করেছিল, যা নিরপেক্ষ ছিল। এই বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলস অতিক্রম করা অসম্ভব বাধা হিসাবে বর্ণনা করেছিলেন, ইংল্যান্ড থেকে যে কোনো আক্রমণ প্রচেষ্টা বন্ধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। প্রকৌশলের যে বিশাল প্রচেষ্টা এর পিছনে ছিল তা সত্ত্বেও, এর সুরক্ষা স্তর অঞ্চলভেদে ভিন্ন ছিল। পাদ্যকালেতে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ছিল, কারণ অ্যাডলফ হিটলার নিশ্চিত ছিলেন যে ডি-ডে সেখানেই ঘটবে।
তবে পশ্চিমা ফ্রন্টের কমান্ডার এবং আফ্রিকা কোরের প্রাক্তন নেতা ডেজার্ট ফক্স কি নামে পরিচিত ফিল্ড মার্শাল এরউইন রোমেল নিশ্চিত করেছিলেন যে অবতরণ নরম্যান্ডির সেকতে হবে। যদিও রোমেল জোর দিয়েছিলেন যে মিত্রশক্তির আক্রমণ নরম্যান্ডিতে হবে, হিটলার তার বিশ্বাসে অটল ছিলেন যে আক্রমণের কেন্দ্র হবে পাদ্যকালে। তার মতামত প্রাধান্য পায় এবং ফলস্বরূপ ট্যাঙ্ক বিভাগ এবং ভি-1 ক্ষেপণাস্ত্রের র্যাম্প সহ শক্তিবৃদ্ধি উত্তর সাগরের ফ্রাঙ্কোবেলজিয়ান উপকূলীয় স্ট্রিপে প্রেরণ করা হয়েছিল, নরম্যান্ডিকে দ্বিতীয় স্থানে রেখে। তা সত্ত্বেও পশ্চিমা ফ্রন্টের কমান্ডার ইন চিফ গার্ড ভন রুন্ডস্টেড রোমেলের সতর্কতাগুলি বিবেচনায় নিয়েছিলেন, যিনি তাকে জোর দিয়ে বলেছিলেন, যুদ্ধ সৈক্তে মীমাংসা হবে, এটি যুদ্ধের দীর্ঘতম দিন হবে। ফন্টেইনব্লু দুর্গে তার অবস্থান থেকে রোমেল ফ্রান্সে আর্মি গ্রুপ বি এর প্রতিরক্ষামূলক প্রস্তুতি তত্ত্বাবধান করেছিলেন, যদিও তার ভূমিকা প্রযুক্তিগত দিকের চেয়ে বেশি ছিল না। নরম্যান্ডির প্রতিরক্ষা ব্যবস্থায় প্রায় 10,000 দুর্গ ছিল, যার অনেকগুলি কংক্রিটের প্রাচীর দ্বারা আন্তঃসংযুক্ত ছিল, এছাড়াও বাংকার, ট্রেঞ্চ এবং ইস্পাত দ্বারা সুরক্ষিত 170টি উপকূলীয় ব্যাটারির একটি নেটওয়ার্ক ছিল। তাদের অস্ত্রাগারে 88 মিলিমিটার কামান, মর্টার এবং কৌশলগত অবস্থানে স্থাপিত MG-42 মেশিনগান ছিল। কিছু ক্ষেত্রে লিওপোল্ডের মতো সাজোয়া ট্রেনও স্থাপন করা হয়েছিল। এই প্রতিরক্ষাগুলির বিপরীতে কয়েক কিলোমিটার কাটাতার, 6 মিলিয়ন মাইন এবং অ্যান্টিভেহিকেল বাধা, এছাড়াও গাছের গুড়ি, 4500 কংক্রিটের খুঁটি এবং 4700 কাঠের খুঁটি, ট্যাঙ্ক থামানোর জন্য ট্রেঞ্চ, পাথরের স্তূপ এবং পোস্টে লাগানো 11,000 বিস্ফোরক, যা রোমেলের স্পার্গাস কি নামে পরিচিত, স্থাপন করা হয়েছিল। তিনি অন্যান্য ডিভাইসও ডিজাইন করেছিলেন, যেমন 5,000 কংক্রিটের টেট্রাহেড্রন পথ অবরোধের জন্য, 2,400 রেললাইন দিয়ে তৈরি বাধা, 16,000 নিমজ্জিত বার ছিদ্রকারী বার এবং 7,000 চীনামাটির মাইন, যা উৎপাদনে সস্তা ছিল। প্যারাট্রুপারদের থামানোর জন্য নরম্যান্ডি এবং কন্টেন্টিন উপদ্বীপের প্রবেশপথে বিশাল এলাকা প্লাবিত করা হয়েছিল। অক্ষের বাহিনীতে 50,350 জন সৈন্য ছিল, যার মধ্যে 41,000 জার্মান এবং রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, মধ্য এশিয়া এবং এমনকি কোরিয়া, চীন ও জাপানের মতো বিভিন্ন অঞ্চল থেকে 8,000-এর বেশি বিদেশি স্বেচ্ছাসেবক ছিল। বাহিনী ইউটা, ওমাহা, গোল্ড, জুনো এবং সোর্ড উপকূলে মোতায়েন ছিল, উপকূলরেখা রক্ষার দায়িত্বে থাকা বিচ্ছিন্ন দলগুলির সাথে। পিছনের দিকে ওয়েহরমাক্টের প্রবীণ 21তম প্যাঞ্জার ডিভিশনের সদস্য, হিটলার ইউথের কিশোর, ক্রিক্সমেরিনের সশস্ত্র ইউনিট, ভিচি ফরাসি মিলিশিয়ার সদস্য এবং লুফটওয়াফের কর্মীরা ছিল। 1944 সালের 5 জুন, অবতরণের একদিন আগে, বেশ কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা জার্মান প্রতিক্রিয়াকে জটিল করে তুলেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি ছিল ফিল্ড মার্শাল এরউইন রোমেলের অনুপস্থিতি, যিনি তার স্ত্রী লুসির জন্মদিন উদযাপন করার জন্য জার্মানির হেরলিঙ্গেনে গিয়েছিলেন, যাকে তিনি প্যারিসের একটি এক্সক্লুসিভ জুতার দোকান থেকে হাতে তৈরি অ্যান্টিলোপের চামড়ার জুতা উপহার দিয়েছিলেন। তার অনুপস্থিতিতে ফ্রান্সে কমান্ড জেনারেল গার্ড ভন রুন্ডস্টেডের উপর বর্তায়, যিনি খারাপ আবহাওয়ার কারণে মিত্রশক্তির আক্রমণের সম্ভাবনা বাতিল করে দিয়েছিলেন এবং সর্বোচ্চ সতর্কতা জারি করেননি। লুফটওয়াফে বিমান নজরদারি জোরদার করেনি এবং অঞ্চলে তাদের উপস্থিতি 140টি বিমান থেকে কমিয়ে মাত্র 36টিতে নামিয়ে এনেছিল, কারণ কয়েকদিন আগে বেশিরভাগ বিমান সোভিয়েত ফ্রন্টে পাঠানো হয়েছিল। একই সময়ে অ্যাডমিরাল উইলহেলম ক্যানারিসের নেতৃত্বাধীন সামরিক গোয়েন্দা ফরাসি প্রতিরোধ প্রেরিত গুরুত্বপূর্ণ সতর্কতাগুলি উপেক্ষা করেছিল। রাতে গেরিলারা কবি পল ভার্লেইনের পংক্তি দিয়ে লন্ডনকে একটি এনক্রিপ্টেড বার্তা প্রেরণ করেছিল, শরৎকালের বেহালাগুলির দীর্ঘ কান্নার শব্দ একঘেয়েমিপূর্ণ বিষণ্ণতায় আমার হৃদয়কে আঘাত করে। কি সেই রাতে তার পদে থাকা একমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন জেনারেল ওয়ার্নার প্লাস্কাট, 352তম পদাতিক ডিভিশনের নেতা। তার অবস্থান থেকে তার কুকুর এবং কিছু সৈন্যের সাথে তিনি ওমাহা উপকূল পর্যবেক্ষণ করেছিলেন, সেই সেক্টর যেখানে অপারেশন ওভারলর্ড সবচেয়ে শক্তিশালী আঘাত হানবে। ডিডের রাত, বিমান অভিযান এবং সেতুগুলির নিয়ন্ত্রণ। 1944 সালের 6 জুন 2:03 ল্যাঙ্কাস্টার বোমারু বিমান দ্বারা টানা 5টি ব্রিটিশ হর্সা গ্লাইডার ক্যানাল ডি লা ম্যানশের উপর অর্নে নদীর মোহনার কাছে মাঝ আকাশে ছেড়ে দেওয়া হয়। জার্মান সেনাদের চোখ এড়িয়ে দ্রুত নেমে এসে পেগাসাস ব্রিজের 20 থেকে 40 মিটারের মধ্যে অবতরণ করে। মাটি স্পর্শ করার সাথে সাথেই মেজর জন হাওয়ার্ডের নেতৃত্বাধীন 22তম স্বতন্ত্র প্যারাশুট কোম্পানির কমান্ডোরা দ্রুত বেরিয়ে আসে এবং অতর্কিতে ব্রিজটি দখল করে নেয়। প্রথম সংঘর্ষে একজন জার্মান সেন্ট্রি এবং ব্রিটিশ লেফটেন্যান্ট হারমান ব্রাদারিজ নিহত হন, যা ডিডের প্রথম হতাহতের ঘটনা। ফুটব্রিজে গুলি বিনিময় 1 মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল। কমান্ডোরা ব্রিজটি সুরক্ষিত করে, শত্রু গ্যারিসনকে নিষ্ক্রিয় করে এবং ফ্রান্সের প্রথম মুক্ত ভবন ক্যাফে গন্ড্রিতে তাদের ঘাঁটি স্থাপন করে।
একই সময়ে আরও ৩টি গ্লাইডার ২০ মিটার দূরে অবতরণ করে এবং র্যানভিল ব্রিজের ঘূর্ণায়মান প্রক্রিয়াটি দখল করে, যেখানে ১৬ জন হতাহত হয়, যার মধ্যে ২ জন নিহত এবং ১৪ জন আহত। পেগাসাস ব্রিজের নিয়ন্ত্রণ নিয়ে ব্রিটিশদের কেবল সকালের দিকে সোর্ড বিচে অবতরণকারী সৈন্যদের দ্বারা ত্রাণ না পাওয়া পর্যন্ত প্রতিরোধ করতে হয়েছিল। ২ মিনিট ১০ সেকেন্ডে মার্কিন প্যারাট্রুপাররা এয়ারবোর্ন ডিভিশনের অবতরণের প্রস্তুতি নিতে কন্টেন্টিন উপদ্বীপের উপর ঝাঁপিয়ে পড়ে। সমান্তরালভাবে ব্রিটিশ সৈন্যরা রিইনফোর্সমেন্ট গ্রহণের জন্য অর্নে নদীর কাছে একই কাজ করেছিল। ইতিমধ্যে ল্যাঙ্কাস্টার বোমারু বিমান চেরবার্গ থেকে কান পর্যন্ত জার্মান অবস্থানে আঘাত হানে, যা ১১,০০০ টনের বেশি বিস্ফোরক গ্রহণ করে, যার ফলে হাজার হাজার মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ফ্রান্সের অভ্যন্তরে প্রতিরোধ বাহিনী যোগাযোগ এবং রেলপথ স্যাবোটাজ করে, যার ফলে বেশ কয়েকটি শত্রু ট্রেন লাইনচ্যুত হয়। মধ্যরাতের পর ৮২২টি সি-৪৭ ডাকোটা বিমান এবং ৫২০টি হর্সা গ্লাইডার, ১৩,০০০ প্যারাট্রুপার, ৭৫ মিলিমিটার ১৪টি কামান এবং প্রায় ৪০০ টন সরবরাহ নিয়ে ব্রিটেন থেকে যাত্রা করে। জার্মানদের বিভ্রান্ত করার চেষ্টায় ৪০টি বোমারু বিমান বিস্ফোরক বোঝাই ৪৫০টি রাবার ডামি প্যারাশুটে ফেলেছিল, যখন স্পিকার সহ কমান্ডোরা যুদ্ধের ভান করছিল। বিভ্রান্তি কার্যকর হয়েছিল এবং জার্মান বাহিনী সেই অঞ্চলে রিইনফোর্সমেন্ট পাঠিয়েছিল, অবতরণের মূল পয়েন্টগুলিতে তাদের প্রতিরক্ষা দুর্বল করে। রাত ১টা ২০ মিনিটে ৮২ এবং ১ম ডিভিশনের প্যারাট্রুপার বহনকারী বিমান কন্টেন্টিন উপদ্বীপের আকাশে অতিক্রম করে। শনাক্ত হওয়ার সাথে সাথেই সার্চলাইট আকাশ আলোকিত করে এবং জার্মান অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি নির্দয়ভাবে গুলি চালায়। হামলায় গণহত্যা সংঘটিত হয়েছিল। একাধিক সি-৪৭ ডাকোটা বিমান আঘাতপ্রাপ্ত হয়ে মাঝ আকাশে বিস্ফোরিত হয়, সৈন্যদের শূন্যে নিক্ষেপ করে। অন্যরা জ্বলন্ত বিমানে আটকা পড়ে, তাদের বিমানের ধ্বংসাবশেষের সাথে পড়ে যায়। আরও ক্ষতি এড়াতে কমান কি গো গো চিৎকার করে ঝাঁপ দেওয়ার নির্দেশ দেয়। ৪০ কিলোগ্রাম সরঞ্জাম এবং ২৫ কিলোগ্রামের অতিরিক্ত ব্যাগ সংকেত দেওয়ার সরঞ্জাম সহ হাজার হাজার সৈন্য শূন্যে ঝাঁপিয়ে পড়ে। তবে অনেকেই বাঁচতে পারেনি। কেউ অবতরণের সময় গুলিবিদ্ধ হয়েছিল, অন্যরা প্যারাশুটের ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল। একবার মাটিতে দুঃস্বপ্ন অব্যাহত ছিল। জার্মানরা ইতিমধ্যেই সতর্ক, যারা অবতরণ করতে পেরেছিল তাদের উপর গুলি চালায়। অন্যরা জলাভূমিতে পড়ে ডুবে মারা যায়, যখন কেউ কেউ গাছ এবং ছাদে আটকা পড়ে। গ্লাইডারদেরও ভালো ভাগ্য ছিল না, বেশ কয়েকটি প্লাবিত এলাকায় পড়ে গিয়েছিল এবং অন্যরা বিধ্বস্ত হয়েছিল, তাদের অকুপ্যান্টদের দিশেহারা করে রেখেছিল। বিভ্রান্তি সম্পূর্ণ ছিল, কেউ তাদের সঠিক অবস্থান জানত না এবং বিস্তার বিশাল ছিল। অন্ধকারে যোগাযোগের জন্য আমেরিকানরা একটি বাঁশি বহন করত যা ব্যাঙের শব্দের অনুকরণ করত, কিন্তু জার্মানরা একটি ধরে ফেলে এবং সৈন্যদের ফাঁদে ফেলার জন্য ব্যবহার করত। সেই ভয়াবহ রাতে ৪২টি সি-৪৭ ডাকোটা বিমান ভূপাতিত হয়েছিল এবং ১৫৯টি ক্ষতিগ্রস্ত হয়ে ইংল্যান্ডে ফিরে এসেছিল। হর্সা গ্লাইডাররাও জেনারেল ডন প্র্যাট সহ অসংখ্য হতাহতের শিকার হয়েছিল, যিনি হিজভিলের কাছে এক দুর্ঘটনায় মারা যান। কিছু মিশন বিপর্যয়কর প্রমাণিত হয়েছিল, যেমন লে পোর্ট ব্রিজ দখলের প্রচেষ্টা, যেখানে ৫৭৫ জন সৈন্যের মধ্যে ১৬৮ জন হতাহত হয়েছিল, ৯৩ জন নিহত এবং ৭৫ জন বন্দী হয়েছিল। নেউভিল আউ প্লেনে ২টি কোম্পানি কয়েক ঘণ্টার জন্য জায়গাটি দখল করতে সক্ষম হয়েছিল, কিন্তু একটি জার্মান পাল্টা আক্রমণে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল, ২৮ জন নিহত হয়েছিল। আরেকটি ঘটনা ছিল সেন্ট কমে, যেখানে একমাত্র জীবিত ব্যক্তি, কর্পোরাল জোসেফ বেইরলে, একটি গির্জার উপর পড়ে বন্দী হন এবং কয়েক মাস পরে একটি বন্দী শিবির থেকে পালিয়ে রেড আর্মিতে যোগ দেন। বিস্তার সত্ত্বেও কিছু দল তাদের মিশন সম্পন্ন করেছিল, যেমন ১৫০ জন যারা লা বার্কেটস লুইস সুরক্ষিত করেছিল বা যারা শেফ ডু পন্ট এবং সান মার্টিন ডি ভারেভিলের পরিত্যক্ত ব্যাটারি দখল করেছিল। মাত্র ১০% প্যারাট্রুপার পরিকল্পিত এলাকায় পড়েছিল, বাকিরা লক্ষ্য থেকে ৮ থেকে ৪০ কিলোমিটার দূরে অবতরণ করেছিল। তাদের মধ্যে মাত্র ৪৪ জন ইংল্যান্ডে ফিরেছিল, ৩৫ জন আহত হয়ে এবং ৯ জন ডিজার্টেশনের জন্য। সবচেয়ে নাটকীয় ঘটনাগুলির মধ্যে একটি সেন্ট মেরিয়েগ্লিসে ঘটেছিল, যেখানে ৮২তম ডিভিশনের এফ কোম্পানি অবতরণের ঠিক সময় একটি অগ্নিকাণ্ড এলাকাটি আলোকিত করেছিল। সতর্ক জার্মানরা অবিরাম গুলি চালায়, প্রায় সবাইকে নির্মূল করে। কেউ কেউ গাছ বা বিল্ডিং থেকে ঝুলন্ত অবস্থায় ছিল, একজন পুড়ে মারা গিয়েছিল এবং অন্যজন একটি গির্জার ছাদ থেকে পিছলে পড়েছিল। কেবল সৈনিক জন স্টিল ঘণ্টা টাওয়ারে ঝুলন্ত অবস্থায় মৃত হওয়ার ভান করে বেঁচেছিলেন, যদিও ঘণ্টার অবিরাম বাজানো তাকে আংশিকভাবে বধির করে দিয়েছিল। ৬ষ্ঠ এয়ারবোর্ন ডিভিশনের একটি ভিন্ন অভিজ্ঞতা ছিল।
৮,০০০ সৈন্য এবং ৩৫৫টি হর্সা গ্লাইডার নিয়ে তাদের মিশন ছিল নরম্যান্ডির পূর্বে ব্রিজগুলি ধ্বংস করা যাতে শত্রুদের পাল্টা আক্রমণ এড়ানো যায়। ব্রিটিশরা সফলভাবে তাদের কাজটি সম্পন্ন করেছিল। তারা পিআইএটি গ্রেনেড লঞ্চার দিয়ে ৬টি সাঁজোয়া যান ধ্বংস করার পর বুয়ারেস ব্রিজটি উড়িয়ে দিয়েছিল এবং একটি ছোট দল শত্রু লাইনে একটি জিপ অনুপ্রবেশের পর ট্রোয়ান ব্রিজটি ধ্বংস করেছিল। কানাডিয়ানরা অসংখ্য হতাহতের শিকার হওয়া সত্ত্বেও ডিবেত্তে নদীর উপর ভারাবিল এবং রোবেহোম ব্রিজগুলি ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। রাত ৩টার দিকে শেষ প্যারাট্রুপাররা মাটিতে অবতরণ করে যখন মিত্রশক্তির বিমান বাহিনী নরম্যান্ডির রেলপথ এবং যোগাযোগ কেন্দ্রগুলিতে অবিরাম বোমা বর্ষণ করছিল। সেন্টলোতে ইতিমধ্যেই অ্যালার্ম বাজানো হয়েছিল, কিন্তু প্যারিস বা বার্লিনে সময়মতো কোনো প্রতিক্রিয়া হয়নি। ইতিমধ্যে মিত্রশক্তির নৌবহর উপকূল থেকে ১১ থেকে ১৫ নটিক্যাল মাইলের মধ্যে ছিল, সৈন্যরা অবতরণকারী নৌকায় উঠছিল। সমান্তরালভাবে সার্জেন্ট জন জ্যান্ডার্সের নেতৃত্বাধীন একটি প্লাটুন সেন্ট মার্কুফ আইলেটে অবতরণ করে। তারা ভূমি দখল করতে সক্ষম হলেও ১৯ জন হতাহতের শিকার হয়েছিল, যার মধ্যে মাইন এবং বিস্ফোরক ফাঁদে ২ জন নিহত হয়েছিল। মেরভিল আক্রমণ এবং ইউটাসেকতে অবতরণ। ভোর ৩:৩৫ জার্মান ৭১৬তম ডিভিশনের সৈন্যরা অবশেষে অর্নে নদীর উপর পেগাসাস ব্রিজে কমান্ডার জন হাওয়ার্ডের ব্রিটিশ সৈন্যদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। সতর্কবার্তা দ্রুত ২১তম প্যাঞ্জার ডিভিশনের কাছে পৌঁছায়, যারা একটি সাঁজোয়া কনভয় পাঠিয়ে তাদের মোকাবেলা করে। তবে সংঘর্ষস্থলে পৌঁছানোর পর ব্রিটিশদের পিআইএটি অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের আঘাতে একটি ট্যাঙ্ক ধ্বংস হলে তাদের অগ্রগতি হঠাৎ থেমে যায়। এই আঘাতে জার্মানরা পিছু হটতে বাধ্য হয়, এই বিশ্বাসে যে শত্রুপক্ষের শক্তি অনেক বেশি। পরিস্থিতি আরও খারাপ করতে ব্রিটিশরা জার্মান সেনাবাহিনীর নিজস্ব ৫০ মিলিমিটার কামান দখল করে তাদের বিরুদ্ধেই ব্যবহার করে। এদিকে অর্নে নদী থেকে কয়েক কিলোমিটার দূরে ৬ষ্ঠ এয়ারবোর্ন ডিভিশনের ব্রিটিশ প্যারাট্রুপাররা প্রায় ৩:৫০ রেইনভিলের নিয়ন্ত্রণ নেয়। শেষ জার্মান সৈন্যদের সরিয়ে ফেলার পর তারা এলাকা সুরক্ষিত করে এবং দিনের আলোয় রিইনফোর্সমেন্ট আসার পথ পরিষ্কার করতে বিস্ফোরক ও কাঠের খুঁটি সরিয়ে ফেলে। ৬ষ্ঠ এয়ারবোর্ন ডিভিশনের অন্যতম সাফল্য ছিল মেরভিল ব্যাটারি দখল। লেফটেন্যান্ট কর্নেল টেরেন্স অটোয়ের নেতৃত্বে মাত্র ১৭০ জন প্যারাট্রুপার আক্রমণে অংশ নেয়, যদিও অপারেশনটি ৭৫০ জন সৈন্যের জন্য ডিজাইন করা হয়েছিল। ৬টি হর্সা গ্লাইডার ভুল জায়গায় অবতরণ করলে পরিস্থিতি জটিল হয়, নরম্যান্ডির অন্ধকার বনে যোদ্ধাদের ছড়িয়ে পড়ে। তবুও তারা ৬১ জন জার্মান রক্ষীর মুখোমুখি হয়, যারা মাইনফিল্ড, ২ সারি কাঁটাতার ও কংক্রিট বাংকার পিছনে অবস্থান করছিল। স্থল আক্রমণের ঠিক আগে ব্রিটিশ বিমানবাহিনী ৪ টন বিস্ফোরক ফেলে। প্যারাট্রুপাররা কাঁটাতারে ৪টি ফাঁক তৈরি করে ভিকাস মেশিনগানের আড়ালে এগোয়। রক্তক্ষয়ী হাতাহাতির পর ব্রিটিশরা অবস্থান দখল করে, তাদের ৬৫ জন হতাহত, ২২ নিহত ও ২৫ আহত, এবং জার্মানদের ৪৭ জন হতাহতের খবর পাওয়া যায়। ১৯৪৪ সালের ৬ জুন ভোরে ৩৫২তম পদাতিক ডিভিশনের জেনারেল ওয়ার্নার প্লাস্কাট ওমাহা সেইকোতের একটি বাংকার থেকে পর্যবেক্ষণ করছিলেন। তার কুকুর হঠাৎ জেগে উঠে অকারণে ঘেউ ঘেউ করতে শুরু করে। দূরবীন দিয়ে তাকিয়ে তিনি দেখতে পান কুয়াশা সরে যাচ্ছে, আর হঠাৎই ৬,০০০ মিত্রবাহিনীর যুদ্ধজাহাজ আক্রমণের জন্য প্রস্তুত অবস্থায় সমুদ্রে ভেসে আছে। সকাল ৫:৫০ মিত্র নৌবহর ৫টি সেক্টে গোলাবর্ষণ শুরু করে। ৩৮,০০০ রকেট সেক্টে আঘাত হানে। এরপর ১,৬৪১টি মিত্র বিমান জার্মান অবস্থানে হামলা চালায়। বি-১৭ ও বি-২৪ বোমারু বিমান উচ্চতা থেকে বোমা ফেলে, আর বি-২৬ ম্যারোডার নিচু থেকে আক্রমণ করে। তবে বোমাবর্ষণ সঠিক লক্ষ্যে আঘাত করতে ব্যর্থ হয়। এদিকে শতাধিক ল্যান্ডিং ক্রাফট হাজার হাজার আমেরিকান, ব্রিটিশ ও কানাডিয়ান সৈন্য নিয়ে এগোচ্ছিল। অনেক সৈন্য দীর্ঘসময় সমুদ্রের অসুস্থতায় ভুগছিল। বিপরীতে জার্মান রক্ষীরা বাংকারে সতর্ক অবস্থায় ছিল। সকাল ৬:৩০ চতুর্থ পদাতিক ডিভিশনের ২৩,২৫০ জন সৈন্য ও ৩২টি শেরম্যান ডিডি ট্যাঙ্ক ইউটা বিচে অবতরণ করে। নেভিগেশন ত্রুটিতে তারা ভুল জায়গায় নামলেও এটি তাদের জন্য সুবিধাজনক হয়, কারণ ওই এলাকা আগেই বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমেরিকানরা দ্রুত কংক্রিট বাধায় ফাঁক তৈরি করে। জেনারেল থিওডোর রুজভেল্ট জুনিয়র সৈন্যদের উদ্দেশ্যে বলেছিলেন, এখান থেকেই যুদ্ধ শুরু করি। এই সুবিধা কাজে লাগিয়ে মিত্ররা প্রধান প্রতিরক্ষা অবস্থানগুলো দখল করে। লা ম্যাডেলিনের WN-10 ও WN-5 রিডাউট পরিষ্কার করা হয়। STP-9 বোমাবর্ষণে অকার্যকর হয়। এজেভিল ব্যাটারি ১০৫ মিলিমিটার গোলার আঘাতে ধ্বংস হয়। ক্রিসবেক ব্যাটারি শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
210 মিলিমিটার স্কোডা কামান ও 150 মিলিমিটার সোভিয়েত হাউইটজার সহ এই অবস্থানটি ইউএসএস নেভাদা, ইউএসএস আরকানসাস ও ইউএসএস টেক্সাসের নৌ গোলাবর্ষণ ও 150টি বোমারু বিমানের হামলা সত্ত্বেও টিকে থাকে। শেষ পর্যন্ত ইউটা বিচ সুরক্ষিত হয়, তবে মিত্রপক্ষের 429 জন হতাহত ও 4টি ট্যাঙ্ক হারায়। ওমাহাতে রক্তক্ষয়ী অবতরণ এবং পয়েন্ট দুহকের অভিযান। ওমাহা বিচ কি নরম্যান্ডি আক্রমণের মূল কেন্দ্রবিন্দু এবং একই সঙ্গে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সেনারা আসার আগেই মার্কিন নৌবহর 20টি যুদ্ধজাহাজ নিয়ে প্রাথমিক বোমাবর্ষণ শুরু করে, যার মধ্যে ইউএসএস টেক্সাস ও ইউএসএস আরকানসাস যুদ্ধজাহাজ, ক্রুজার ও ডেস্ট্রয়ার অন্তর্ভুক্ত ছিল। কয়েক মিনিট পর রকেট লঞ্চার সজ্জিত 9টি জাহাজ 4005 মিটার দূরত্ব থেকে 1000-এরও বেশি 127 মিলিমিটার শেল নিক্ষেপ করে। কিন্তু আক্রমণ সঠিক লক্ষ্যে পৌঁছায়নি। অনেক শেল লক্ষ্যের আগেই পড়ে যায়, বাকিগুলো লক্ষ্য অতিক্রম করে যায়, ফলাফল ছিল ধ্বংসাত্মক। আক্রমণ শুরু হওয়ার সময় জার্মান প্রতিরক্ষা ঘাঁটি সম্পূর্ণ অক্ষত ও কার্যকর ছিল। 8 কিলোমিটার দীর্ঘ এই উপকূলরেখা রক্ষার দায়িত্বে ছিল প্রায় 7000 জার্মান সৈন্য, যারা 50 মিটার উঁচু খাড়া পাহাড়ে অবস্থান করছিল, যা তাদের কৌশলগত সুবিধা দিয়েছিল। তাদের অস্ত্রের তালিকায় ছিল আর্টিলারি, মর্টার, রকেট লঞ্চার ও ট্যাঙ্কবিধ্বংসী বন্দুক, পাশাপাশি মিত্রবাহিনীর অগ্রযাত্রা ব্যাহত করতে পানিতে ও বালিতে স্থাপন করা শত শত বাধা। তীর থেকে বিভিন্ন দূরত্বে মাইনবাহী খুঁটি, ধাতব কাঠামো ও অন্যান্য বাধা ছিল, যা ল্যান্ডিং ক্রাফটগুলোকে সেইকতে পৌঁছানোর আগেই অকার্যকর করার জন্য ডিজাইন করা হয়েছিল। সকাল 6টা 36 প্রথম ও 29তম পদাতিক ডিভিশনের 34,250 জন সৈন্য উপকূলের দিকে অগ্রসর হয়। পৌঁছানোর আগেই জার্মান আর্টিলারি গুলি চালায় এবং ইংলিশ চ্যানেলের মাঝখানে বেশ কয়েকটি নৌযান ধ্বংস করে। কিছু নৌযান স্রোতের টানে পানির নিচের বাধার সাথে ধাক্কা খেয়ে অকেজো হয়ে পড়ে। যেসব ট্রান্সপোর্ট জাহাজ সেইকতে পৌঁছাতে পেরেছিল, তারা র্যাম্প খোলার সাথে সাথেই নরক যন্ত্রণা শুরু হয়। কিছু সৈন্য পানিতে লাফ দেওয়ার সময় তাদের ভারী ব্যাকপ্যাকে চাপা পড়ে ডুবে মারা যায়। অন্যরা এক পা ফেলার আগেই শত্রুর গুলিতে প্রাণ হারায়। ল্যান্ডিং ক্রাফটগুলো মরণফাঁদে পরিণত হয়, জার্মান মেশিনগানাররা ভেতরে আটকে পড়া সৈন্যদের ঝাঁঝরা করে দেয়। যারা বেরিয়ে আসতে পেরেছিল তাদের বিস্ফোরক ও গুলিবিদ্ধ মাইনফিল্ডের মধ্য দিয়ে এগোতে হয়। প্রথম কয়েক মিনিটের মধ্যেই অনেক ইউনিট প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। মাউন্ট লে মুলিন সেক্টরে 116তম রেজিমেন্টের সব অফিসার ও এনসিও মাত্র কয়েক মিনিটের মধ্যে নিহত হন। সমর্থন দেওয়ার কথা থাকা 29টি শেরম্যান ডিডি ট্যাঙ্কের মধ্যে মাত্র 2টি তীরে পৌঁছায়, যদিও যুদ্ধে অংশ নেওয়ার আগেই সেগুলো অচল হয়ে পড়ে। কিছু সেক্টরে 75%-এরও বেশি হতাহতের পর বেঁচে থাকা সৈন্যরা বালিতে গর্ত খুঁড়ে এবং যেকোনো প্রতিরক্ষামূলক বাধার আড়ালে আশ্রয় নেয়। ওই মুহূর্তে ওমাহা বিচে অবতরণ ব্যর্থ হওয়ার পথেই ছিল বলে মনে হচ্ছিল। এদিকে কি ইউটা ঘিয়ে ও গি ওমাহা ঘি বিচের মধ্যবর্তী এলাকায় 255 জন রেঞ্জার সকাল 7টা 10 পয়েন্ট দুহকের খাড়া পাহাড়ে অবতরণ করে। তাদের মিশন ছিল জার্মানদের সেই অবস্থান দখল করা, যেখানে 6টি 155 মিলিমিটার কামান বাংকার ও মেশিনগান নেস্টের পিছনে সুরক্ষিত আছে বলে ধারণা করা হচ্ছিল। ইউএসএস টেক্সাস ও বিমানবাহিনী তীব্র বোমাবর্ষণ করে প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা করলেও জার্মান আর্টিলারি আবারও অক্ষত ছিল। পাহাড়ের চূড়া থেকে জার্মানরা স্পষ্ট দেখতে পেয়ে সেইকতে আটকে পড়া সৈন্যদের উপর অবিরাম গুলি চালায়। ক্লাইম্বিং হুক ও গ্র্যাপলিং হুকের সাহায্যে রেঞ্জাররা পাথুরে দেয়াল বেয়ে উঠতে শুরু করে। কিছু রশি জার্মানরা কেটে দেয়, ফলে সৈন্যরা নিচে পড়ে যায়। কেউ কেউ উঠার সময় গুলিবিদ্ধ হয়। তবুও ইউএসএস স্যাটারলি ডেস্ট্রয়ারের সহায়তায় 40 মিনিট কঠোর পরিশ্রমের পর তারা শীর্ষে পৌঁছায়। সেখানে তারা ট্রেঞ্চে হাতাহাতি যুদ্ধ করে এবং বাংকার পরিষ্কার করতে করতে জার্মানদের পিছু হটতে বাধ্য করে। কিন্তু এলাকা পরিদর্শন করতে গিয়ে তারা দেখে কামানগুলো সেখানে নেই। জার্মানরা আগেই সেগুলো সরিয়ে নরম্যান্ডির অভ্যন্তরে নিয়ে গেছে। 135 রেঞ্জারের আত্মত্যাগ বৃথা গেল। পরে ব্রিগেডিয়ার লিওনার্ড লোমেল ও সার্জেন্ট জ্যাক কুহন অনুসন্ধান চালিয়ে 6 মিটার দূরে পরিত্যক্ত কামানগুলো খুঁজে পান। কোনো দ্বিধা না করে তারা কামানের ব্যারেলে গ্রেনেড নিক্ষেপ করে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যাতে সেগুলো মিত্রবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা না যায়। বোর্ড এবং জুনোর আক্রমণ, আগুন এবং প্রতিরোধ। সকাল 7টা 25 ব্রিটিশ সৈন্যরা কি গোল্ড বিচ কি এই যুদ্ধে প্রবেশ করে। উপকূলের দিকে এগোনোর সময় হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হয়, নৌকাগুলোকে ভিন্ন দিকে নিয়ে যায় এবং ঢেউয়ের সৃষ্টি করে, যা 4টি এলসিআই ল্যান্ডিং ক্রাফট ডুবিয়ে দেয় আর 11টি ডুবে থাকা বাধার মধ্যে আটকে যায়। তবে যখন 24,970 ব্রিটিশ সৈন্য তীরে পা রাখে, 50তম পদাতিক ডিভিশন কি নর্থাম্ব্রিয়ান,
8তম আর্মার্ড ব্রিগেড এবং 4-7তম রয়্যাল মেরিন কমান্ডো বালির উপর দিয়ে এগিয়ে যায় এবং বাঁধ অতিক্রম করে ছড়িয়ে থাকা এবং সংগঠিত হওয়ার সময় না পাওয়া প্রতিরক্ষকদের মুখোমুখি হয়। শুধুমাত্র হামেল নামক একটি সুরক্ষিত সমুদ্রত্বে উল্লেখযোগ্য বিলম্ব ঘটে, যেখানে শ্বেত রুশ প্রতিরক্ষকরা 3টি শেরম্যান ডিডি ট্যাঙ্ক ধ্বংস করে এবং 60 ব্রিটিশ সৈন্যকে হতাহত করে, যার মধ্যে 20 জন নিহত এবং 40 জন আহত হয়। তবে গ্যারিসন আত্মসমর্পণ করার পর ব্রিটিশরা ভেতরের দিকে অগ্রসর হতে সক্ষম হয়। উপকূলের অন্য একটি বিন্দুতে কিং পজিশন খেয়ে লুকানো একটি 8-8 মিমি কামান রয়্যাল ড্রাগনদের বেশ কিছু আর্মার্ড যানকে আঘাত করতে সক্ষম হয়, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় যখন 3টি চার্চিল ট্যাঙ্ক এটি আক্রমণ করে। একই রকম ঘটনা ঘটে WN-34 রিডাউটে, যেখানে আরেকটি ফ্ল্যাক 8-8 ধ্বংস হয়ে যায় ব্রিটিশরা বাতিঘর এবং লা রিভিয়ের দখল করার আগে। এই যুদ্ধের সময় তারা 30 জার্মান সৈন্যকে বন্দী করে, যদিও তাদের 90 জন সৈন্য হারায়, যার মধ্যে 30 জন নিহত এবং 60 জন আহত হয়, পাশাপাশি বেশ কিছু আর্মার্ড যানও নষ্ট হয়। কয়েক ঘণ্টা পরে সার্জেন্ট মেজর স্ট্যানলি হলিস নরম্যান্ডির গ্রামাঞ্চলে প্রবেশ করেন এবং ভিলা পালাঙ্গানা পৌঁছে একটি বাংকারের ভিতরে গ্রেনেড ছুড়ে মারেন, যারা ভিতরে ছিল তাদের হত্যা করেন। এরপর একটি স্টেন সাবমেশিন গান দিয়ে তিনি কাছাকাছি পরীক্ষাগুলো পরিষ্কার করেন, সম্পূর্ণভাবে কি গোল্ড বিচ কি এর নিয়ন্ত্রণ নিশ্চিত করেন। এই কীর্তির জন্য তিনি ভিক্টোরিয়া ক্রস পান। সকাল 7:35 কানাডিয়ানরা কি জুনো বিচ কি এ অবতরণ করে। তৃতীয় পদাতিক ডিভিশনের 21,400 সৈন্য নিয়ে তারা প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়, কারণ পূর্ববর্তী বোমাবর্ষণ শত্রুর মাত্র 14% প্রতিরক্ষা স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে পেরেছিল। এই অঞ্চলটি জার্মান 716তম ডিভিশন এবং শ্বেত রুশ ইউনিট দ্বারা রক্ষিত ছিল, যাদের কাছে আর্টিলারি, মর্টার এবং মেশিনগান ছিল। অবতরণের সময় অনেক নৌকা প্রবাল প্রাচীর মধ্যে লুকানো মাইনে আঘাত করে একটি হত্যাকাণ্ড ঘটায়। প্রথম ঢেউয়ের 24টি নৌকার মধ্যে 20টি সাগরের গভীরে ডুবে যায় সৈকত স্পর্শ করার আগেই। সেকতে পৌঁছানোর পর কানাডিয়ানরা ডিডের সবচেয়ে তীব্র যুদ্ধগুলোর একটি অনুভব করে, যার নৃশংসতা শুধুমাত্র ওমাহা বিচ কি এর যুদ্ধের চেয়ে বেশি ছিল। কুরসেলসে যুদ্ধ ভয়াবহ ছিল, যেখানে প্রাথমিক সৈন্যদের 40% বেশি হতাহত হয়। কিছু ক্ষেত্রে, যেমন ডি কোম্পানি, 180 জন সৈন্যের মধ্যে মাত্র 49 জন বেঁচে ছিল। পরিস্থিতি আরও খারাপ হয় যখন দুটি জার্মান মেসারশমিট BF-109 নিম্ন উচ্চতায় উপস্থিত হয় এবং সৈন্যদের উপর গুলি চালায়, বেশ কিছু যানবাহন ধ্বংস করে। তবুও সৈন্যরা তাদের পথ তৈরি করতে সক্ষম হয় যখন লেফটেন্যান্ট বিল গ্রেসন একটি গ্রেনেড দিয়ে একটি বাংকার অকার্যকর করেন এবং তার ইউনিটের সাথে 35 শত্রুকে বন্দী করেন, শেষ পর্যন্ত সৈকত থেকে বের হওয়ার পথ তৈরি করেন। এই সাফল্যের পর মিত্ররা কুরসেলস দখল করতে সক্ষম হয় এবং জার্মান সৈন্যদের ব্যারিকেড থেকে বের করে দেয়। তারা মেভেইন এবং বার্নিয়ারের নিয়ন্ত্রণও নিশ্চিত করে। পরবর্তীটি কুইন্স ওন রাইফেলস ব্যাটালিয়ন দ্বারা দখল করা হয়। তবে WN-27 রিডাউটে প্রতিরোধ অনেক বেশি শক্তিশালী ছিল, যেখানে প্রতিরক্ষকরা ধ্বংস হওয়ার আগে 4টি ট্যাঙ্ক, 2টি শেরম্যান ডিডি এবং 2টি চার্চিল ধ্বংস করে এবং একটি মেশিনগান, একটি P-47 থান্ডারবোল্ট যুদ্ধবিমান গুলি করে ফেলে। কমান্ডোরা ল্যাংরুনসুরমের দখল করার চেষ্টা করে, কিন্তু পুরু কংক্রিটের দেয়াল এবং বিস্তৃত মাইনফিল্ড দ্বারা সুরক্ষিত প্রতিরক্ষার কারণে আক্রমণটি 300 হতাহতের সাথে পিছু হটে। এই বিন্দুটি ছাড়া বাকি কি জুনো বিচ কি কানাডিয়ান সৈন্যদের দ্বারা সুরক্ষিত হয়, যারা এই প্রক্রিয়ায় 1035 জন হতাহতের শিকার হয়, যার মধ্যে 335 জন নিহত এবং 700 জন আহত হয়। তরবারি শেষ সেক্টে সম্মান ও ইস্পাত। শেষ অবতরণ ঘটে কি সোর্ড বিচ কি এ 7:35, যেখানে 28,845 ব্রিটিশ ও স্কটিশ সৈন্য ফ্রান্স, বেলজিয়াম, পোল্যান্ড, নরওয়ে, হাঙ্গেরি, গ্রিস ও অস্ট্রিয়ার স্বেচ্ছাসেবকদের সাথে 6 কিলোমিটার উপকূলীয় এলাকায় শত্রুর প্রতিরক্ষার মুখোমুখি হয়। পথ পরিষ্কার করতে নৌবাহিনীর আর্টিলারি ভিলেরভিল, বেনেরভিল, হোলগেট ও মাউন্ট ক্যানিসির অবস্থানে 2টি যুদ্ধজাহাজ, 6 ক্রুজার, একটি মনিটর ও 10 ডেস্ট্রয়ার দিয়ে বোমাবর্ষণ করে। তবে একটি জার্মান এস-বোট টর্পেডো বোট পাল্টা আক্রমণ করে 15টি টর্পেডো নিক্ষেপ করে নরওয়েজিয়ান ডেস্ট্রয়ার HMNOS স্ভেন্নারকে এক আঘাতে ডুবিয়ে দেয়। সোর্ড বিচ কি এ অবতরণের অগ্রগতি বদলে যায় যখন ব্রিটিশরা জেনারেল লর্ড সাইমন লোভাটের নির্দেশনায় নিয়ন্ত্রণ নেয়, যিনি বিল মিলিনের বাকপাইপের তালে তার সৈন্যদের নেতৃত্ব দেন। উপকূলের এলাকা সুরক্ষিত হলে লে ব্রেশের WN-20 রিডাউট ধ্বংস হয় এবং রয়্যাল মেরিনের একটি দল লিওনসুরমের দখল করে, যদিও অপারেশনে 30 সৈন্য প্রাণ হারায়। এছাড়া ব্রিটিশরা স্টিপি 8 রিডাউটের ব্যাটারি ধ্বংস করে। WN-18 রিডাউটে চার্চিল ট্যাঙ্ক দিয়ে 50টির বেশি গোলা নিক্ষেপের পর হারমানভিল দখল করে।
WN-12 রিডাউটে ৭০ জার্মান আর্টিলারিস্টকে আত্মসমর্পণ করায় এবং WN-14 রিডাউটের পাশে পেরিয়ার্স হিল সহজেই দখল করে। একমাত্র বড় বিলম্ব ঘটে কোলেভিলের WN-16 রিডাউটে আক্রমণে, যেখানে পোলিশ ক্রুজার ওয়ারপি ড্রাগন ও ডেস্ট্রয়ার HMS কেলভিনের অবিরাম বোমাবর্ষণ প্রযোজন হয়েছিল, যতক্ষণ না গিশাফোগ্দি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন সেই অবস্থান রক্ষাকারী ৬৭ জার্মান সৈন্যের আত্মসমর্পণ আদায় করে। কিছুক্ষণ পরে গ্রামের মেয়র সেখানে উপস্থিত হন এবং কৃতজ্ঞতা জানিয়ে কর্পোরাল ফ্রেড অ্যাশবি ও তার সৈন্যদের একটি ক্যালভাডোস মদ উপহার দেন। এভাবে কি সোর্ড বিচ কি এর যুদ্ধ শেষ হয়, ব্রিটিশ ও তাদের মিত্রদের ৫২০ হতাহতের মধ্যে ১২০ নিহত ও ৪০০ আহত, সাথে ১৭টি শেরম্যান ডিডি ট্যাঙ্ক হারানোর খবর নিয়ে। সাফল্য সত্ত্বেও ভারী সরঞ্জাম অবতরণে বিলম্ব হয় প্রচুর পানির নিচের বাধার কারণে, যা উপকূলের সরঞ্জাম জমা করে দেয়। এদিকে সকাল ৮টা নাগাদ অ্যাডলফ হিটলার জেগে উঠে নরম্যান্ডিতে আক্রমণের খবর পান। তিনি তৎক্ষণাৎ জার্মান হাই কমান্ডের সাথে জরুরি বৈঠক ডাকেন, যেখানে জেনারেল উইলহেলম ফন কাইটেল ও আলফ্রেড ইজোডল তাকে ফ্রন্টের অবস্থা জানান। আতঙ্কিত হওয়ার বদলে তিনি যুদ্ধের অগ্রগতিতে আত্মবিশ্বাস দেখান ও ২১তম প্যাঞ্জার ডিভিশন মোতায়েনের আদেশ দেন, বললেন, অবশেষে আমরা তাদের মহাদেশে পেয়েছি, এখন আমরা তাদের ধ্বংস করতে পারব কি। ৯টায় নাৎসি সরকার রেডিওতে জার্মান জনগণকে আক্রমণের ঘোষণা দেয়। ১০ মিনিট পরে মার্কিন সরকার ও প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও একই কাজ করেন, ওয়াশিংটন ও লন্ডনে তাদের নাগরিকদের জানান, যেখানে ব্রিটিশ রাজধানীতে প্রথম বিশ্বযুদ্ধের শহীদদের স্মৃতিতে নির্মিত সেনোটাফ স্মৃতিস্তম্ভের সামনে জনতা জড়ো হয়। ৬২ নম্বর ঘাঁটি ও ওমাহার দান, নরমান্ডির সেই নরকযুদ্ধে ১২,০০০ রাউন্ড গুলি বর্ষিত হয়েছিল। ওমাহা সেক্তে কি নরমান্ডিতে অবতরণের অন্যান্য অঞ্চলের তুলনায় পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত ছিল। আমেরিকানরা মূল পয়েন্টগুলি দখল করতে ব্যর্থ হয়েছিল এবং কয়েকটি গৌণ পয়েন্ট মাত্র সুরক্ষিত করেছিল। তাদের মধ্যে একটি ছিল পয়েন্ট ডু রাজ দে লা পেরসি, যা ৬৪ জন প্রেরিত সৈন্যের মধ্যে মাত্র ২৯ জন বেঁচে থাকার পরে একটি নৃশংস যুদ্ধের মাধ্যমে তাদের হাতে পড়েছিল। আরেকটি পয়েন্ট ছিল WN-৬৬ রিডাউট, একটি হাফ ট্র্যাক M3 অ্যান্টি এয়ারক্রাফট সেমি ট্র্যাকের সরাসরি আঘাতের পরে নিরপেক্ষ করা হয়েছিল। যখন WN-৬১ রিডাউট তার দুটি কামানসহ ধ্বংস হয়ে গিয়েছিল, যখন একটি শেরম্যান ডিডি ট্যাঙ্ক সরাসরি আঘাত করতে সক্ষম হয়েছিল, যদিও তার আগে এর আর্টিলারি কর্মীরা তীরে ৪টি শত্রু সাজোয়া যান ধ্বংস করতে সক্ষম হয়েছিল। এই ছোট অগ্রগতি এবং সেন্টলরেন্টে একটি সংকীর্ণ পথ খোলার পরেও সামগ্রিক দৃশ্য হতাশাজনক ছিল। ইজি কি সেক্টরে দুটি কোম্পানি ভুল করে WN-৬৭ এবং WN-৬৮ সুরক্ষিত অবস্থানের সামনে অবতরণ করার পরে সম্পূর্ণরূপে পতিত হয়েছিল। তবে সবচেয়ে খারাপ ঘটনাটি ভিজেরবিলের কাছে কি গ্রিন সেক্টরে ঘটেছিল, যেখানে ক্ষতির পার্থক্য ছিল নৃশংস। ৬০০ আমেরিকান মারা গিয়েছিল মাত্র ৫৪ জন জার্মান রক্ষকের বিপরীতে, যারা WN-৭২ এবং WN-৭৩ রিডাউটের কংক্রিট দুর্গের পিছনে ভালোভাবে সুরক্ষিত থাকার সুবিধা পেয়েছিল। এছাড়াও প্রতিরোধের কেন্দ্র হিসাবে একটি পুরানো শক্তিশালী হোটেল ছিল। ওমাহাতে পুরো যুদ্ধের সবচেয়ে সংকটপূর্ণ স্থান ছিল WN-৬২ রিডাউটের উপর হামলা, যেখানে প্রথম মার্কিন সেনাবাহিনী আক্রমণে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটির মুখোমুখি হয়েছিল। প্রাথমিকভাবে লেফটেন্যান্ট বার্নহার্ড ফ্রেরকিংয়ের অধীনে মাত্র ৩১ জন সৈন্য অবস্থানটি রক্ষা করছিল। তবে তাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা লাইন ছিল, যার মধ্যে দুটি ৭৫ মিলিমিটার কামান, আরও দুটি ৫০ মিলিমিটার কামান, মর্টার, ভারী মেশিনগান এবং ফ্লেমথ্রোয়ার সজ্জিত বাংকার অন্তর্ভুক্ত ছিল। তীরে স্পর্শ করার আগেই আক্রমণকারীরা ইতিমধ্যেই বিশাল ক্ষতির শিকার হয়েছিল। শত্রুদের আর্টিলারি প্রথম তরঙ্গের ১৩টি নৌকার মধ্যে ১২টি ধ্বংস করে দিয়েছিল, যার ফলে অনেককে পানিতে ঝাঁপ দিতে এবং প্রায় ৫০ মিটার হেঁটে তীরে পৌঁছাতে হয়েছিল। একবার সেখানে বাধাগুলি অপ্রতিরোধ্য ছিল। ১৫০ মিটার উন্মুক্ত বালির তীর, বিস্ফোরক ফাঁদ, কাটাতার, কাদায় ভরা পরিখা, মাইনযুক্ত খুঁটি এবং অগ্রগতি রোধকারী ৩ মিটার উঁচু প্রাচীর। এর ফলস্বরূপ রক্তগঙ্গা বয়ে গিয়েছিল। বেশিরভাগ যানবাহন অকেজো হয়ে পড়েছিল এবং ৭৮টি ট্রাক এবং জিপের মধ্যে ৫৮টি ধ্বংস হয়ে গিয়েছিল। একমাত্র কার্যকর সমর্থন সমুদ্রের ডেস্ট্রয়ারদের কাছ থেকে এসেছিল, যাদের কামান ৩৬টি সরাসরি আঘাতের মাধ্যমে একটি বাংকার ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছিল। যারা সেই ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন তাদের মধ্যে ছিলেন রবার্ট ক্যাপা, সেই ফটোগ্রাফার যিনি বিশৃঙ্খলার মধ্যে প্রায় জীবন হারিয়েছিলেন, কিন্তু জরুরিভাবে সরিয়ে নেওয়ার আগে সেই নরকের ১১টি ছবি ধারণ করতে পেরেছিলেন। তবে সেই দিনের সবচেয়ে ভীতিকর চরিত্র ছিলেন জার্মান কর্পোরাল হেইনরিখ সেভারলো, যিনি বাসা নং ৬২-কে আশ্রয় নিয়ে তার MG-৪২ মেশিনগান দিয়ে ১২,০০০ গুলি ছুড়েছিলেন। গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার আগে এবং বন্দী হওয়ার আগে শত শত হতাহতের ঘটনা ঘটিয়েছিলেন।
তার মারাত্মক কার্যকারিতা তাকে এমন একটি নাম এনে দিয়েছে যা ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে, ওমাহার জানোয়ার গি। নরম্যান্ডিতে প্রথম মার্কিন সেনাবাহিনীর জন্য সবচেয়ে কঠিন স্থান ছিল ওমাহা সৈকতের ডব্লিউএন-62 রিডাউট। লেফটেন্যান্ট বার্নহার্ড ফ্রেরকিংয়ের অধীনে প্রাথমিকভাবে মাত্র ৩১ জন জার্মান সৈন্য থাকা সত্ত্বেও দুর্গটি ২টি বাংকার, বিভিন্ন ক্যালিবারের ৪টি কামান, ৩টি মর্টার, ৪টি মেশিনগান এবং ফ্লেম থ্রোয়ার সহ ২টি বাংকার দিয়ে সজ্জিত ছিল। তীরে পৌঁছানোর আগেই প্রথম তরঙ্গটি ইতিমধ্যেই বিপর্যস্ত হয়েছিল। আর্টিলারি ১৩টি নৌকার মধ্যে ১২টি ডুবিয়ে দিয়েছিল বা অকেজো করে দিয়েছিল। অনেক সৈন্যকে কোমর পর্যন্ত পানিতে প্রায় ৫০ মিটার হেঁটে স্থলভাগে পৌঁছাতে হয়েছিল। সেকতে পৌঁছে তারা ১৫০ মিটারেরও বেশি বাধাসহ একটি নরকতুল্য ভূখণ্ডের মুখোমুখি হয়েছিল। মাইনযুক্ত খুঁটি, স্টেক, ৩ মিটারের একটি ঢাল, কাদায় ভরা পরিখা, কাঁটাতার, একটি মাইনফিল্ড এবং ট্রেঞ্চ। হত্যাকাণ্ড ছিল নৃশংস। যানবাহন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, ৭৮টি আসল ট্রাক বা জিপের মধ্যে ৫৮টি ধ্বংস হয়ে গিয়েছিল। নৌ ডেস্ট্রয়াররা কিছু সহায়তা প্রদান করেছিল, ৩৬টি শেল দিয়ে শত্রুদের একটি বাংকার আঘাত করেছিল। সেই নরকের মাঝে সৈন্যদের সাথে থাকা ফটোগ্রাফার রবার্ট ক্যাপা প্রায় মারা যান, কিন্তু সরিয়ে নেওয়ার আগে ১১টি মর্মান্তিক ছবি তুলতে সক্ষম হন। তবে দিনের প্রধান চরিত্র ছিলেন জার্মান কর্পোরাল হেইনরিখ সেভারলো। বাসা নং ৬২ থেকে তিনি তার MG-৪২ মেশিনগান দিয়ে ১২,০০০ গুলি ছুড়েছিলেন, গোলাবারুদ ফুরিয়ে যাওয়া এবং বন্দী হওয়ার আগে শত শত হতাহতের ঘটনা ঘটিয়েছিলেন। তখন থেকে তিনি ঘে ওমাহার জানোয়ার খি নামে পরিচিত হন। দুপুরে সোর্ড সেকতে ব্রিটিশরা একটি নতুন বাধার সম্মুখীন হয়েছিল। পোর্ট-এন-বেসিন দখলের পর নৌকার ভিড আবার এলাকাটিকে অচল করে দিয়েছিল। জুনোতে একই রকম ঘটনা ঘটেছিল, যেখানে তৃতীয় কানাডিয়ান পদাতিক ডিভিশন বার্নিয়ার্স দখলের পর শক্তি বৃদ্ধির পথ অবরোধকারী ট্রাফিকের বিশৃঙ্খলায় আটকা পড়েছিল। অভ্যন্তরে মার্কিন আকাশবাহিনী বিভাগগুলি শক্তিশালী জার্মান প্রতিরোধের মুখোমুখি হয়েছিল এবং ফরাসি প্রতিরোধ বাহিনীও প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা করতে পারেনি, কারণ তারা ভিচি মিলিশিয়ার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এমন কিছু সেক্টর ছিল যেখানে অগ্রগতি সহজ ছিল, বিশেষ করে অক্ষশক্তির বিদেশি সৈন্যদের বিরুদ্ধে। অনেক সাদা রুশ, জর্জিয়ান এবং মুসলিম সৈন্য ছোটখাটো যুদ্ধের পর আত্মসমর্পণ করেছিল, যদিও ব্যতিক্রম ছিল। ১৭ বছর বয়সী ইউক্রেনীয় সৈনিক আলী বালাবান তার মেশিনগান পোস্টে কয়েক ঘণ্টা ধরে প্রতিরোধ করেছিল, বেশ কয়েকজন ব্রিটিশকে নির্মূল করেছিল, যখন কোরিয়ান কিয়াংজং ইয়াংও ওমাহা সেকতে বন্দী হওয়ার আগে হতাহতের ঘটনা ঘটিয়েছিল। ওমাহা সেকতে পরিস্থিতি ক্রমশ সংকটপূর্ণ হয়ে উঠছিল। উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ব্রেকোর্ড বন থেকে জার্মানরা ৪টি ১০৫ মিমি কামানের ব্যাটারি দিয়ে গুলি চালাচ্ছিল, যার ফলে মার্কিন সৈন্যদের মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছিল। সৌভাগ্যবশত ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের ৩০ জন প্যারাট্রুপারের একটি দল, রিচার্ড উইন্টার্সের অধীনে এবং ইজি কোম্পানির সদস্য, দুটি MG-৪২ মেশিনগান দিয়ে স্থানটি রক্ষা করা ৫০ জন জার্মান আর্টিলারি কর্মীকে পিছন দিক থেকে অবাক করে দিয়েছিল। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তারা একটি সফল হামলার পর কামানগুলি নির্মূল করতে সক্ষম হয়েছিল, ২০ জন শত্রু হতাহতের ঘটনা ঘটিয়েছিল এবং ১২ জন সৈন্যকে বন্দী করেছিল। অন্যদিকে আমেরিকানরা মাত্র ৬ জন হতাহতের শিকার হয়েছিল, যার মধ্যে ৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছিল। এই হামলা, যা সামরিক একাডেমিতে একটি দৃষ্টান্ত হয়ে উঠেছিল, জার্মান প্রতিরক্ষায় আঘাত হানার একমাত্র ঘটনা ছিল না। হোলডিতে ৪টি কামানের অনুরূপ একটি ব্যাটারি নিরপেক্ষ করা হয়েছিল যখন ৩২ জন প্যারাট্রুপারের একটি দল গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের ফলে সৃষ্ট বিভ্রান্তির সুযোগ নিয়েছিল। যুদ্ধে ১৫ জন জার্মান নিহত হয়েছিল এবং ৩০ জনকে বন্দী করা হয়েছিল, মাত্র ১৫ জন সৈন্য পালিয়ে যাওয়ার জন্য অবশিষ্ট ছিল। সকাল বাড়ার সাথে সাথে নরম্যান্ডির দৃশ্যপট উন্নত হতে শুরু করে। ইউটাসৈকতে আমেরিকানরা ৩ কিলোমিটার অগ্রসর হয়ে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের সাথে মিলিত হয়েছিল, যারা ইতিমধ্যেই কাছাকাছি বনভূমিতে তাদের বেশিরভাগ সৈন্য হারিয়েছিল। অন্যদিকে কানাডিয়ানরা জুনো সৈকত মুক্ত করতে সক্ষম হয়েছিল, যখন ব্রিটিশরা পেগাসাস ব্রিজে জন হাওয়ার্ডের প্যারাশুট ইউনিট প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছিল। উইস্টিয়ামে ১৭৭ জন যোদ্ধা নিয়ে গঠিত ফ্রি ফ্রান্স কমান্ডোরা শহরটিকে দখল করে নেয় এবং স্থানটির নিয়ন্ত্রণ নেয়, যা আক্রমণের পর ফরাসি শাসনের অধীনে প্রথম অঞ্চলে পরিণত হয়। তবে জার্মান ব্যাটারিগুলি এখনও মিত্র নৌবহরে ব্যাপক ক্ষতিসাধন করছিল। ব্রিটিশ ডেস্ট্রয়ার HMS রেসলার এবং আমেরিকান সাবমেরিন চেজার USS PC-১৬২কে ডুবিয়ে দিচ্ছিল। দুপুর ১টার দিকে ওমাহা সেকতে জার্মান প্রতিরোধ এতটাই শক্তিশালী ছিল যে যুদ্ধ জেতা অসম্ভব মনে হচ্ছিল। শত্রুদের গুলিবর্ষণ সৈন্যদের উপর ঝাঁঝরা বৃষ্টির মতো পড়ছিল,
তাদের খাড়া পাহাড়ের প্রাকৃতিক আশ্রয়ের পিছনে আশ্রয় নিতে বাধ্য করছিল। পিয়েকান্ন মুস্তং ফাইটার বোমারু বিমান বা নৌবহরের জাহাজগুলির গুলিবর্ষণ কিছুই জার্মান প্রতিরক্ষা দুর্বল করতে পারেনি, যা প্রায় দুর্ভেদ্য দুর্গে সুরক্ষিত ছিল। এই পরিস্থিতিতে জেনারেল ওমর ব্র্যাডলি সৈন্যদের প্রত্যাহার করার কথা গুরুত্বের সাথে বিবেচনা করেছিলেন, যার অর্থ ডিডের ব্যর্থতা হতো। কিন্তু বালিতে তখনও একজন মানুষ ছিলেন যিনি আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না। ভিজেরবিলের ডগ গ্রিন সেক্টরে জীবিত একমাত্র উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল নরম্যান কোটা তার সৈন্যদের উদ্দেশ্যে এমন একটি বাক্য বলেছিলেন যা ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে: এখানে মাত্র দুই ধরনের মানুষ আছে, যারা ইতিমধ্যেই মৃত এবং যারা মরতে চলেছে। এই কথায় উৎসাহিত হয়ে আমেরিকান সৈন্যরা টিলার মধ্যে থেকে যত ডিনামাইট এবং বিস্ফোরক খুঁজে পেয়েছিল তা সংগ্রহ করেছিল। যদিও শত্রুদের স্নাইপারদের গুলিতে অনেকেই নিহত হয়েছিল, তারা ৫ কিলোগ্রাম সিচার সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, যা তারা আটলান্টিক প্রাচীরের গোড়ায় স্থাপন করেছিল। যখন চার্জটি সক্রিয় করা হয়েছিল, তখন একটি বিশাল বিস্ফোরণ ধ্বংসাবশেষ এবং স্প্লিন্টার বাতাসে উড়ে গিয়েছিল, জার্মান প্রতিরক্ষামূলক কাঠামোতে একটি বড় ফাঁক তৈরি করেছিল। বিভ্রান্তির সুযোগ নিয়ে সৈন্যরা তাদের আস্তানা থেকে বেরিয়ে এসে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জার্মানদের মুখোমুখি হয়। হাতাহাতি যুদ্ধের মাঝে বেজনেট এবং ফ্লেমথ্রোয়ার শত্রুদের সারিতে ধ্বংসজ্ঞ চালা। ১ ঘণ্টারও কম সময়ে আমেরিকান সৈন্যরা আটলান্টিক প্রাচীর জয় করতে এবং শীর্ষে তাদের পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিল, এইভাবে নরম্যান্ডিতে অবতরণের একটি গুরুত্বপূর্ণ বিজয় নিশ্চিত করেছিল। গণহত্যা ১৯৪৪ সালের ৬ জুন দুপুর ২টায় ওমাহা সেক্তে শেষ গুলিবর্ষণ নরম্যান্ডি আক্রমণের সমাপ্তি এবং ফ্রান্সে আগ্রাসনের সূচনা চিহ্নিত করে। মধ্যরাত থেকে শুরু হওয়া এই যুদ্ধ প্রায় ১৪ ঘণ্টা ধরে চলেছিল। আশ্চর্যের বিষয়, জার্মানরা ৪ বছর ধরে গড়ে তোলা প্রতিরক্ষা বেষ্টনী মাত্র একদিনেরও কম সময়ে ভেঙে পড়েছিল। মিত্রবাহিনী মৃত, আহত ও বন্দীদের মধ্যে প্রায় ১২,০০০ হতাহতের ঘটনা রেকর্ড করেছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০, যুক্তরাজ্য প্রায় ৪,০০০, কানাডা প্রায় ৮৭ এবং নরওয়ে ৩২ ও ফ্রি ফ্রান্স ১২ জনের মতো মিত্র দেশগুলি কম পরিমাণে হতাহতের শিকার হয়েছিল। সরঞ্জামের দিক থেকে ক্ষতি উল্লেখযোগ্য ছিল: ৩৪টি ট্যাঙ্ক ধ্বংস, ১৮৭টি বিমান ভূপাতিত এবং প্রায় ৩০টি জাহাজ ডুবে গিয়েছিল, যার মধ্যে ৩টি ডেস্ট্রয়ার এবং বহু অবতরণকারী নৌকা ছিল। জার্মান পক্ষে হতাহতের সংখ্যা প্রায় ৬,০০০ ছিল, যা তাদের প্রতিপক্ষের অর্ধেকেরও কম, যার মধ্যে ২,০০০ সৈন্য নিহত এবং ৪,০০০ বন্দী হয়েছিল। বিপরীতভাবে ডিডেতে যে দেশটি সবচেয়ে বেশি জীবন হারিয়েছে তা হল ফ্রান্স, মিত্রশক্তির বোমা হামলার কারণে। সব মিলিয়ে অনুমান করা হয় যে নরম্যান্ডি, কন্টেন্টিন উপদ্বীপ এবং ক্যানে হামলায় ১০,০০০ বেসামরিক লোক নিহত হয়েছিল এবং দ্বিগুণ আহত হয়েছিল। সৈকত দখলের সাথে সাথে প্রত্যাশিত দ্বিতীয় ফ্রন্ট খোলা হয়েছিল। তখন থেকে জার্মানি ২ ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। পূর্ব দিক থেকে সোভিয়েতরা ধাক্কা দিচ্ছিল এবং পশ্চিম দিক থেকে পশ্চিমা বাহিনী অগ্রসর হচ্ছিল। রোমেল, যিনি হিটলারকে ক্যালাইসের পরিবর্তে নরম্যান্ডি শক্তিশালী করার জন্য জোর দিয়েছিলেন, সঠিক ছিলেন। শীঘ্রই জার্মান সেনাবাহিনী মিত্রদের প্রতিরোধ করতে অপ্রস্তুত প্রমাণিত হয়েছিল, বিশেষ করে যখন বেলারুশে রেড আর্মির আক্রমণ জার্মানিকে তার সৈন্যদের পুরো মহাদেশ জুড়ে ছড়িয়ে দিতে বাধ্য করেছিল। এটি মিত্রশক্তির অগ্রগতি ত্বরান্বিত করেছিল এবং সেই বছরের আগস্ট মাসে প্যারিসের পতনের দিকে পরিচালিত করেছিল। ১৯৪৪ সালের ৬ জুন বিংশ শতাব্দীর সবচেয়ে নির্ণায়ক দিনগুলির মধ্যে একটি হিসাবে চিহ্নিত হয়েছিল। এটি কেবল মিত্রশক্তির বিজয় নিশ্চিত করেনি, বরং সোভিয়েত ইউনিয়ন আরও অঞ্চল দখলের আগেই ইউরোপে তাদের উপস্থিতি প্রতিষ্ঠা করেছিল। তবে মানুষের মূল্য ছিল অনেক বেশি। সৈকতে হাজার হাজার সৈন্য নিহত হয়েছিল এবং প্যারাট্রুপাররা কখনই জীবিত অবস্থায় মাটিতে স্পর্শ করেনি। এই সমস্ত কারণে ডিডে ইতিহাসে তার সেরা সংজ্ঞা দিয়ে পরিচিত হবে: দীর্ঘতম দিন। নরম্যান্ডিতে অবতরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে নির্ণায়ক ঘটনাগুলির মধ্যে একটি ছিল। যা একটি ঝুঁকিপূর্ণ উভচর আক্রমণ হিসাবে শুরু হয়েছিল তা তৃতীয় রাইখের শেষের শুরু চিহ্নিত করে শেষ হয়েছিল। মাত্র ১৪ ঘণ্টার যুদ্ধে মিত্রশক্তি যা অসম্ভব মনে হয়েছিল তা অর্জন করেছিল: আটলান্টিক প্রাচীর অতিক্রম করে পশ্চিম ইউরোপে একটি শক্ত ঘাঁটি স্থাপন করেছিল। তবে এর মূল্য ছিল ধ্বংসাত্মক। আক্রমণকারীদের মধ্যে ১২,০০০-এর বেশি হতাহত এবং জার্মান রক্ষকদের মধ্যে অনুরূপ সংখ্যা যুদ্ধের নৃশংসতা প্রমাণ করে। সামরিক সাফল্য সত্ত্বেও নরম্যান্ডি বেসামরিক জনগণের জন্য একটি নরক হয়ে উঠেছিল। ফ্রান্স, বিপরীতভাবে, সেই দিন সবচেয়ে বেশি মানুষের প্রাণহানির শিকার হয়েছিল। মিত্রশক্তির বোমা হামলায় কমপক্ষে ১০,০০০ বেসামরিক লোক নিহত হয়েছিল।
ওমাহা সংযুক্তের গণহত্যা, জার্মান অবস্থানে প্রতিরোধ এবং রিডাউটগুলির তীব্র প্রতিরক্ষা সংঘাতের নির্মমতার সাক্ষী ছিল। ডি-ডে কেবল যুদ্ধের পরিণতি নির্ধারণ করেনি, বিশ্ব ভূরাজনীতিও পরিবর্তন করেছিল। ১৯৪৪ সালের আগস্ট মাসে প্যারিসের পতন এবং পূর্ব দিক থেকে সোভিয়েতদের অগ্রগতির সাথে জার্মানির ভাগ্যশীল মোহর করা হয়েছিল। এইভাবে দীর্ঘতম দিন ইউরোপের মুক্তির সূচনা হিসাবে ইতিহাসে খোদাই করা হয়েছিল।